আমন্ত্রণ আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, কাল হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, পরশু দিন হচ্ছে একদিন করে বাড়ানো হয়েছিল সেই হিসেবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই ক্যাম্পাসগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড়, প্রার্থী বাছাই, নিজেদের প্যানেল ঘোষণা, এ ধরনের কার্যক্রম চলছে। একটু আগের খবর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশন করছিলেন। ইউজিসির আশ্বাসের প্রেক্ষিতে যে 30 অক্টোবরের মধ্যেই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, সেই আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেছেন। তো সব মিলিয়ে ছাত্র সংসদ নির্বাচনই এখন বেশ আলোচনায় এবং গণমাধ্যমে বেশ আলোচনায়, বেশ কাভারেজ দেওয়া হচ্ছে। এই যে তরুণ নেতৃত্ব তারা কি বলছেন, কি করতে চান, তাদের তৎপরতা কি, এই বিষয়গুলো আমরাও এটি নিয়ে কথা বলতে চাই। বলা হচ্ছে যে এই নির্বাচনগুলোর একটি প্রভাব জাতীয় রাজনীতিতেও থাকবে, জাতীয় নির্বাচনেও থাকবে। আর যেহেতু সবার আগ্রহ আছে, জনজীবনেও মানুষের কথাবার্তা সবখানেই আলোচনায় আছে যে ছাত্রদের নির্বাচনে আসলে কি হচ্ছে, নির্বাচন কেন্দ্রিক কি হবে। আমাদের দুজন অতিথি স্টুডিওতে আছেন। জাতীয় রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব এ বিষয়ে কথা বলার জন্য আমার ডান পাশে আছেন সাবেক ছাত্রনেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। এবং সর্বডানে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং রাজনীতি বিশ্লেষক, স্বাগত আপনাকেও। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু নেতৃত্ব তৈরি করে, আমরা কিছু নেতৃত্ব তৈরি হতে দেখেছি, জাতীয় রাজনীতিতে কেউ কেউ ভূমিকা রেখেছেন, আপনারা আছেন যারা ডাকসু থেকে বের হয়ে এসেছেন। আর এই যে এখন ডাকসু নির্বাচনের যে তোড়জোড়, মনোনয়ন ফর্ম উত্তোলন করা হলো, কালকে শেষ দিন। জাতীয়তাবাদী ছাত্র দলের হয়তো কালকে আমরা প্যানেল দেখতে পাবো যেহেতু শেষ দিন। অন্যান্য রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনগুলো এবং স্বতন্ত্র যারা, তারাও প্যানেল ঘোষণা করেছে। এরই মধ্যে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত একটা উৎসব মুখর আমেজ আছে, ক্যাম্পাসে বিরাজ করছে। গণমাধ্যমও বেশ গুরুত্ব দিয়ে প্রচার করছে, সবার নজরে এখানে আছে। যেহেতু একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে বাংলাদেশে, সেই পরিবর্তনের পর যে কোনো ফরম্যাটই হোক একটা নির্বাচন হতে যাচ্ছে, তো সেদিকে নজর আছে মানুষের। আপনার কাছে জানতে চাই যে কেমন প্রত্যাশা করেন এবং এই যে নির্বাচন, এই নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে থাকবে কিনা বা কেমন থাকবে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে সবার নজর ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে দেশে আসলে তো 17 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সমিতিগুলো তো নির্বাচন হতো, সেটাও এক ধরনের বাছাইয়ের মতোই। কোনো জায়গাতেই কোনো নির্বাচন হয়নি, ফলে একটা নির্বাচন নিয়ে মানুষের একটা আগ্রহ তো থাকবেই যে মানে এটা নির্বাচন হচ্ছে ইত্যাদি। আর আপনি যেটা বলেছেন জাতীয় রাজনীতিতে নেতৃত্ব তৈরির বেলায়, ব্যাপার আমার মিশ্র অনুভূতি এবং মিশ্র অভিজ্ঞতা আছে, বলুন, বা মিশ্র পর্যবেক্ষণও আছে। আমি যদি ধরি যে মানে আমি যদি ধরি এভাবে যে আপনি বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার মানে 54 বছর বা 53 বছর যদি আমরা ধরি, 53 বছরে বাংলাদেশকে যারা শাসন করেছেন, একেবারে হেলম অফ অ্যাফেয়ার্সে ছিলেন বা নীতি নির্ধারণ করেছেন, তাই না? এই সমস্ত ক্ষেত্রে কতজন ডাকসু ভিপিজিএস, কতজন জাকসু ভিপিজিএস, রাকসু ভিপিজিএস বা চাকসু ভিপিজিএস বা ইউকসু ভিপিজিএসদেরকে দেখেছেন? আমার দেখার সংখ্যাটা খুব কম, সংখ্যাটা কম। এবং নিয়মিত নির্বাচনও কম হয়েছে না, যতটুকুই হয়েছে, যতগুলো হয়েছে, এক নম্বর ফাইনালি তারা পলিটিক্সে সাস্টেইন করতে পারেন নাই, মানে মানে অ্যাজ এ লিডার, জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে বিকশিত করতে পারেননি অনেকেই। জাতীয় রাজনীতির যে একেবারে শীর্ষ কেন্দ্রবিন্দুতে নিজেদেরকে আলোকিত করা, প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমি তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যা আমি দেখি না। আচ্ছা, মানে যেগুলো আছে তার মধ্যে ঠিকই বুঝি। তো ফলে এটা যে খুব একটা নেতৃত্ব তৈরি করে জাতীয়ভাবে তা না,
তবে মফস্বলগুলোতে মানে ঢাকার বাইরে মফস্বল জেলাগুলোতে এক ধরনের অনেকের নামের আগে পেছনে আগে একটা ভিপিজিএস, যেমন ভিপি কবির হোসেন, জিএস আবুল কালাম, এরকম একটা কিছু লাগাই থাকাকে তো অনেকে পছন্দ করে। এবং এই লোকগুলো দেখা গেল যে অনেকেই, যেমন আমাদের ফেনী অঞ্চলে আমাদের তাকে মানুষ ভিপি জয়নাল হিসেবে দেখে, চিনে। হি ইজ অ্যারাউন্ড 70, বাট তাকে মানুষ ভিপি জয়নাল হিসেবে দেখে। এটাও একটা মানে ভালো, মানে এক ধরনের নেতৃত্ব মানে ঢাকার বাইরে তৈরি হয়, কিন্তু জাতীয়ভাবে তৈরি হয়নি। এটা দুটো কারণ বলে আমার কাছে মনে হয়েছে। যদি আমি খুব একাডেমিক্যালি যদি বিষয়গুলো যদি খুব পর্যবেক্ষণ করি, একসময় পাকিস্তান আমলে আসলে আপনার ওই আপনি এটা বোধহয় জানেন, বোধ হয় সেটা হলো যে হলগুলোতে, ঢাকা ইউনিভার্সিটিতে এখন অনেকগুলো হল, তো এগুলো বাই রোটেশনে, মনে করেন এবার আমি যেমন ঢাকা ইউনিভার্সিটির দুটো হলের ছিলাম, ছাত্র ছিলাম দুবারে, মানে আবাসিক ছাত্র। তো একবার মনে করেন আমি এক জায়গায় একবার ছিলাম এফএইচ হলে, আরেকবার ছিলাম মহসিন হলে। তো মনে করেন এবার মহসিন হল, এবং কথা একটা উদাহরণ হিসেবে বলছি, মহসিন হল এবং এফএইচ হল থেকে ভিপিজিএস হলো। এর পরের বার কিন্তু এফএইচ হল আর মহসিন হল তারা কন্টেস্ট করতে পারবে না। এক্স্যাক্টলি, তখন 8টা হলের মধ্যে 2টো হল কন্টেস্টের বাইরে, এবং ওটা অনেকটা বেসিক ডেমোক্রেসি সিস্টেমে, মানে সার্বজনীন ভোটের মধ্য দিয়ে তখন ভিপিজিএস তৈরি হতো না। যে আওয়ামী লীগের নেতা ছিলেন তোফায়েল আহমেদের কথা যদি আমরা বলি, এরা কিন্তু সার্বজনীন ভোটে ভিপিজিএস নন। নাজিম কামরান চৌধুরী একসময় এনএসএফের ছাত্র নেতা ছিলেন, নাজিম কামরান চৌধুরী, তিনিও ডাকসুর জিএস ছিলেন। ওইভাবে আপনার ওই মানে হল ভাগ করে যেটা ওইভাবে তারা হতেন। তো সার্বজনীন মানে আপনার মানে ভোটের মধ্য দিয়ে যে আপনার মানে ভিপিজিএস হওয়ার যে ব্যাপারটা, এটা স্বাধীনতার মানে পর থেকে শুরু। এক্ষেত্রে যেটা দেখা গেছে যে অনেক সময় দলগুলোর মধ্যে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অথবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা অভিভাবক সংগঠন যারা থাকেন, তো এই অভিভাবক সংগঠনগুলোর মধ্যে তখন ওই ভিপিজিএস বা এজিএস কারা মনোনয়ন পাবেন, তাদের তো একটা প্রভাব থাকে। এবং দেখা গেল যে প্রভাবের মধ্যে যে দেখা গেল অনেক সময় ছাত্র সংগঠনের প্রধান নেতারা, মানে যারা খুব প্রধান নেতারা আপনার অনেক সময় মূল্যায়ন পান না, মনোনীত হন না। দেখা গেল যে মানে তুলনামূলকভাবে অপ্রধান নেতারাই আপনার মানে ভিপিজিএস এজিএস হয়েছেন অনেক সময়। তো ফলে তারা ভিপিজিএস এজিএস হয়েছেন বটে, কিন্তু আপনি মানে দেখবেন জাতীয় রাজনীতিতে তারা সেভাবে নিজেদেরকে তারা ভূমিকা প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু এই যে নির্বাচনটা এখনকার যে রাজনৈতিক পরিবেশ, এই রাজনীতিতে কোনো প্রভাব থাকবে কিনা নির্বাচনটা এই সময়? আমি যেটা সংসদ নির্বাচনগুলো জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা? শুরুতে আমি যে কথাটি মানে বলেছিলাম সেটা হচ্ছে দীর্ঘ 17 বছর এই যে আমাদের তরুণেরা, এই তারুণ্যের যে ভোটের কথা আমরা বলি, যেমন আমরা একটা কথা বলি যে আপনার এই মুক্ত বাংলাদেশে তারুণ্যের প্রথম ভোটটা যেন ধানের শীষের পক্ষে হোক, এটা আমরা ক্যাম্পেইন করি। আমাদের তরুণেরা যারা মানে ভোটাধিকার বয়সপ্রাপ্ত যারা হয়েছিলেন, তারা কি ভোট দিতে পেরেছেন? ভোট দেননি, অনেকেই দেননি। ফলে এ কাইন্ড অফ এক্সারসাইজ, ভোট দেওয়ার এক্সারসাইজ, একটা অভিজ্ঞতা, ফলে এক ধরনের নেতৃত্ব নির্বাচন, এক ধরনের এক্সাইটমেন্ট তো নিঃসন্দেহে আছে। এবং দলগুলোর বাইরে যারা সাধারণ নাগরিকেরা আছেন, তাদের মধ্যে একটা মানে উৎসাহ নিশ্চয়ই আছে যে দেখি তো ছাত্ররা কাদেরকে বেছে নেয়, এটা একটা ব্যাপার আছে। ফলে একটা আগ্রহ যে নেই তা না, নিশ্চয়ই আছে। একটা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করার একটা আগ্রহ, তারপরে আপনার ট্রেনটা কোন দিকে, সেটাও ট্রেন মানে আমি ধারাটার কথা বলছি, যে মানে তরুণরা কাদের দিকে ঝুঁকছে, কাদের দিকে পছন্দ করছে, সেটাও কিন্তু আমি যেটা বলতে চাই সেটাও কিন্তু অনেকটা দেখার বিষয়। যদিও আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলি যেমন মনে করেন একসময় পাকিস্তান আমলে আপনার বাম ছাত্র সংগঠনগুলো কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা এগিয়ে থাকতেন। বা স্বাধীনতার পর দেখবেন জাসদ ছাত্রলীগ
তারা এগিয়ে থাকতেন, ক্যাম্পাসে এগিয়ে থাকতেন, ভোট ছিল, ক্যাম্পাসে ভোট ছিল, কিন্তু এটার কোনো প্রভাবই জাতীয় রাজনীতি এবং জাতীয় নির্বাচনে এর প্রভাব প্রতিফলিত হতে দেখিনি। বাট হাউএভার আমি যেটা বলতে চাই যে আমাদের তরুণরা তারা একটা ভোটের এক্সারসাইজ করুক, এটাকে মানে স্বাগত জানাই, এবং জাতীয় নির্বাচনেও মানে তরুণরা নিঃসন্দেহে আপনার যে একটা ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশটা আমরা এখন দেখছি, তাই না, সেখানেও তাদের একটা ভূমিকা তারা রাখতে সক্ষম হবেন, সে ব্যাপারে আশাবাদ। ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুর রহমান। এই তরুণদের যে রাজনীতি, এই রাজনীতিতেও জাতীয় রাজনীতির মতোই প্রতিদিনই তাদের নানা রকম অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, অভিযোগের জবাব আসছে, একদিন বাড়লো কেন সেটি নিয়েও আবার বক্তব্য আছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই যে এই বক্তব্য, তারপরে নির্বাচন এবং নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, আপনি আপনার পর্যবেক্ষণ, আপনি এখন পর্যন্ত যা দেখছেন, যে কোনো কিছু কি দেখছেন যে পরে গোলমেলে হয়ে যেতে পারে, বা যেই প্রশাসনের অধীনে হচ্ছে তারাই বা সক্ষম কিনা যে শেষ পর্যন্ত এটা ঠিক রাখা? ধন্যবাদ। আমি মনে করি নির্বাচনটা ভালোই হবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আমি এটা নিয়ে প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন জাতীয়তাবাদী ছাত্র দল করেছে। আমি করি, কারণটা খুবই ফ্যাক্ট। জি, ধরুন হঠাৎ করে হলে ছাত্রদের যে সংগঠন আছে সেগুলো কার্যক্রম চালাতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো। জি, এখন অ্যাপারেন্টলি মনে হয় এটা তো সবার জন্য নিষিদ্ধ, কিন্তু ব্যাপারটা এত সরল না। ছাত্রদল বলি, ছাত্র ইউনিয়ন বলি, আদার যা যা সংগঠন আছে যারা প্রকাশ্যভাবে রাজনীতি করে তারা করলো না। কেউ বলবে ছাত্র শিবিরও নিষিদ্ধ, ওখানে করতে পারবে না, মনে হয়। কিন্তু যদি এমন হয় কোনো সংগঠন তার দীর্ঘদিনের চর্চার কারণে সে ইন ডিসগাইজ পলিটিক্স করতে পারে, কখনো ছাত্রলীগের সাথে, কখনো সাধারণ শিক্ষার্থী ব্যানারে, মানে আমরা কি আসলে বিশ্বাস করব কিছু হলেই শত শত স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থী অর্গানাইজড হয়ে রাস্তায় নেমে যায়? ইজ ইট দ্যাট সিম্পল? তার মানে হচ্ছে কোনো কোনো সংগঠন ডিসগাইজ করে রাজনীতি করতে পারে। এখন হলে সেই রাজনীতি চলছে কিনা, পরিচয় ছাড়া গুপ্ত রাজনীতি একটা টার্ম এখন চালুই হয়ে গেছে, গুপ্ত রাজনীতি গুপ্তভাবে করছে কিনা। প্রক্টর বলছেন ওপেন বা গুপ্ত সব রাজনীতি নিষিদ্ধ, মানে গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ হবে আমি আসলে ঠিক জানি না, মানে এটা গুপ্তই তো, আর গুপ্তটা রাজনীতি হবে কেন? হ্যাঁ, মানে উনি বলছেন এটা, সো গুপ্ত অবস্থায় কেউ রাজনীতি করতে পারে। হ্যাঁ, তো এখন ইউনিভার্সিটি প্রশাসনের উচিত হবে যে ইন ডিসগাইজ কোনো পলিটিক্স হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, এটা খুবই জরুরি, কারণ লেভেল প্লেইং ফিল্ড ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট। তার বাইরে আমি মনে করি নির্বাচনটা ফেয়ার হবে। আর এই যে বাকবিতণ্ডা যেসব হচ্ছে এটা খুব স্বাভাবিক। আর দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে, আমি প্রায় বলি যে আমরা গণতান্ত্রিক রীতিনীতির সাথে অভ্যস্ত হতে আমাদের সময় লাগবে আসলে। সুতরাং ওই সময় যেতে যেতে আস্তে আস্তে আমরা আরও বেশি টলারেন্ট হয়ে উঠব। আর তারা তরুণ, তারা কয়দিন আগে রাস্তায় নেমে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়েছেন, বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের তারুণ্যের যে একটা তীব্র শক্তি আছে, উত্তেজনা আছে, এবং তারা উত্তেজিত অবস্থায় আছেন এখন। সো এগুলো কিছু আউটকাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীতে সেখান থেকে অধিকাংশ অংশ যে এনসিপি করা বা বাকছাস করা, তো তাদের এই যে প্ল্যাটফর্মের তিনটা হচ্ছে, প্যানেল হচ্ছে, এটা কি মনে হয় এটা মানে ঠিক আছে আপনার কাছে? নট ব্যাড। মানে আমি মনে করি কি, নির্বাচন তো বহুদিন হয় নাই। এই যে রিপন ভাই যেটা বলছিলেন, মানে একটা নির্বাচন হচ্ছে এবং একটা ফেয়ার নির্বাচন হবে, মানে ক্যান্ডিডেটের সংখ্যা দেখলে আপনি ইটস এ স্ট্যাগারিং নাম্বার, মানে সবাই প্যানেল মিলে, তাই না? সো এটা অনেকে বলছেন মানে আমাদের দেশটা, আমাদের জাতিটা নির্বাচন নিয়ে এত বেশি ক্রেজি। এখন এটা ভালো না খারাপ কেউ অন্য কথা বলতে পারেন, বাট ইটস এ ফ্যাক্ট। এটার প্রভাব আপনি জাতীয় রাজনীতিতে কেমন পড়বে কি মনে হয় আপনার? আমি তেমন কোনো প্রভাব আসলে দেখি না। উৎসাহ, আগ্রহ, এটাই। আমি একটা উদাহরণ দিই, আমি একটা তাত্ত্বিক উদাহরণ দিই। আমি অনলাইনে দেখছি অনেকে বলছে ছাত্র শিবির খুব ভালো করবে, জিতবে, ধরে নিলাম। সারা বাংলাদেশ বাদ দেন, ঢাকা শহরে একটা সিটও বাংলাদেশ জামায়াত ইসলামী পাবে না যদি তারা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ বিএনপির সাথে না যায়। আমি একদম এই ঘোষণাটা এখানে অন রেকর্ড করে রাখলাম। সারা দেশ বাদ দেন। আর ডাকসু নির্বাচনের প্রতি মনোযোগ আসলে একটা বিশেষ শ্রেণীর, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যে কৃষক মাঠে কাজ করে, যার পেটে ভাত নেই। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আবার টিসিবি ট্রাক এখন আবার সেল শুরু হয়েছে। তীব্র গরমে আজকে আমি দেখেছি কি লম্বা লাইন,
যিনি ট্রাকের পেছনে দাঁড়িয়েছেন, ডাকসু ইলেকশন হচ্ছে, ওখানে এই প্যানেলের এ জিতেছে, ওর মাথায় এগুলো আসলে থাকে না। এবং রিপন ভাই যেটা বলেছেন যে অনেক সময় আমরা দেখেছি বাম সংগঠনগুলো, জাসদ বা বাসদও ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করেছিল কিছুদিন, ছাত্র ইউনিয়ন ভালো করেছে, কিন্তু জাতীয় রাজনীতিতে ইনফ্যাক্ট তাদের কোনো প্রভাব আসলে আমরা দেখতে পারিনি। আগের যে নির্বাচনগুলো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা দেখেছি যেই দল রাষ্ট্র ক্ষমতায় আছে সেই দলের ছাত্র সংগঠন জয়ী হয় নাই ওই নির্বাচন, ওই সময়কার নির্বাচনগুলোতে। এবার তো কোনো দলীয় সরকার না, কি মনে হয় আপনার? এবার খুবই ওপেন এন্ডেড একটা ফাইট হবে, মানে প্যানেল ধরে খুব কিছু হয়ে যাবে বলে আমার মনে হয় না। এক এক প্যানেল থেকে এক একজন, প্যানেল তো অনেকগুলো আছে, সো এক একজন এক এক প্যানেল থেকে নির্বাচিত হবে। এবারকার পরিস্থিতিটা আমার কাছে সেই রকম বলে মনে হয়। তো মানে ওখানে জাতীয় সরকারের মতো কিছু একটা দেখা হ্যাঁ, যেতে পারে। কম বেশি খুবই মিক্সড একটা রেজাল্ট হবে, আমার মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। আমরা আরো কথা বলতে চাই, আরো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণাও আছে, সেগুলোতেও লেভেল প্লেইং ফিল্ড সহ নাই সহ এরকম আরো অনেকগুলো অভিযোগ আছে। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, কথা বলছি ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে, যেহেতু মানুষের ভোটের আগ্রহ, ভোট নিয়ে আগ্রহ, যে কোনো ফরম্যাটেই ভোট হোক মানুষজনের একটু বেশি আগ্রহ। আমরা এটি নিয়ে কথা বলছিলাম, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন আর ICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ যে নির্বাচনগুলোর তারিখ ঘোষণা হয়েছে, সেই তারিখের অনুযায়ী নির্বাচন হলে এই নির্বাচনের কি প্রভাব পড়তে পারে জাতীয় জীবনে, জাতীয় রাজনীতিতে, এই প্রসঙ্গে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আবার আপনার কাছে আসতে চাই। এই যে ডাকসু নির্বাচন বলি, রাকসু বলি, যেমন রাকসু নির্বাচন নিয়ে কথা আছে, 15 সেপ্টেম্বর রাকসু ভোট, সেখানে প্যানেল গোছাচ্ছে ছাত্র শিবির, বাম জোট সহ স্বতন্ত্র প্রার্থীরা। তবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ তুলে নির্বাচন নিয়ে তেমন তৎপরতা নেই ছাত্র দলের। আর এর মধ্যে হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় পোষ্য কোটার দাবিতে, পোষ্য কোটার দাবিতে শিক্ষক কর্মকর্তারা আন্দোলন করছেন, দাপ্তরিক কার্যক্রম তারা চালাচ্ছেন না, এবং এই দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এমন ত্রিমুখী সংকটে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন হবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। আবার এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের আরও সময় বাড়ানো হয়েছে 2 দিন। তো ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্যানেল ঘোষণা হয়নি, হয়তো কালকে হয়ে যাবে সিদ্ধান্ত। মানে একটু অনাগ্রহ আছে কিনা আপনার কাছে, মানে কি মনে হয়? যেমন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের প্রথমেই দাবি ছিল যে জাতীয় নির্বাচনের পরে হোক এগুলো, রাইট, জাতীয় নির্বাচনের পরে যাতে সকল নির্বাচনগুলো হয়, এটা আমাদের দাবি ছিল। তো সেটা তো হয়নি। তারপরে যেটা ডক্টর জাহেদ যেটা বলেছেন সেটা হচ্ছে একটা গুপ্ত রাজনীতির ব্যাপার ছিল। ছাত্রলীগের কাঁধে ভর করে অনেকে অন্যায় অত্যাচারের মধ্যে সামিল হয়েছিল, পরবর্তীতে তারা লেবাস পাল্টে তারা এখন অন্য অন্য ছাত্র সংগঠনের মধ্যে তারা আবির্ভূত হচ্ছে। তো ফলে এই যে মানে আপনার অপকর্মকারী মানে নিপীড়করা, ঠিক আছে, বা নিপীড়কদের সহযোগী যারা, যেটা উনি বললেন যে মানে গুপ্ত অবস্থায় যারা অন্য পরিচয় ছিল ক্যাম্পাসে, ছাত্রলীগ পরিচয় বা সরকারি দলের পরিচয়, এদেরকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি ছিল। যেমন আমরা প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে যেমন আমরা বলি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে, এটা তো আপনারা সবাই জানেন যে আপনার তৎকালীন মানে সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, এখন যেটা নিষিদ্ধ ছাত্রলীগ, এই নিষিদ্ধ ছাত্রলীগ যে অপকর্মগুলো করেছে, যেই নিপীড়কের ভূমিকায় মানে নির্যাতনকারীদের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এবং গুপ্তরা তো নিজেদের পরিচয় আড়াল করার জন্য, আপনি জানবেন আছে না যে যারা একটু বেশি হাইপার হয়, ওরা উদাহরণটা আমি আর মানে দিতে চাইলাম না। তো ফলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে তাদের ছাত্রলীগের ওই দলে তাদের কেউ কেউ ছিল, এই আলাপ কিন্তু আছে। এবং ওনারা কিভাবে লুকায়িত অবস্থায় রাজনীতি করে, আমাদের আব্দুল কাদের, আমাদের খুব গুরুত্বপূর্ণ সমন্বয়ক, উনি অনেকগুলো কয়েকটা স্ট্যাটাস দিয়ে সেটা জানিয়েছেন। তো ফলে এইগুলো চিহ্নিত হওয়া দরকার ছিল, এবং এই অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু আপনারা কি এইসব বিষয়ের কারণে জাতীয় নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিলেন? এই বিষয়গুলো সুরাহা না করেই ওই মানে আপনার গুপ্ত সদস্যদের
মানুষকে আপনার নির্বাচন করার সুযোগ দিয়ে, ভোটের সুযোগ করে দেয় এবং প্রকারান্তরে তাদেরকে পুনর্বাসিত করার একটা ব্যবস্থা করা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমি মনে করি ছাত্রলীগের সহায়ক যেই মানে নিপীড়ক নির্যাতনকারী যারা নিজেদের পরিচয় আড়াল করে ছাত্রলীগের সাথে মিশে যারা অপকর্মগুলো করেছে, তাদেরকে আবার এই নির্বাচনের নামে তাদেরকে ক্যাম্পাস রাজনীতিতে, হলে, তাদের একাডেমিক কার্যক্রমের মধ্যে তাদেরকে একটা পুনর্বাসিত হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে। তো এটা আমার কাছে খুব মানে জিনিসটা ভালো হয়নি। এটা সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি প্রচণ্ড একটা মানে অন্যায় আচরণ করছে। সাধারণ ছাত্রছাত্রীরা তো ভোটে যদি তারা ভোট দেন তাহলে তো সেটা দিয়ে জবাবও দিতে পারবেন। জবাব দিতে পারবেন, এটা যেমন সত্য। মানে আমি বলতে চাই যারা গুপ্ত তারা তো সবসময় গুপ্ত। এখন দেখবেন যে অন্যের কাঁধে ভর করে তারা আবার এখানে বিচরণ গুপ্ত থেকে যদি অপকর্ম করে থাকে তার অপকর্ম তো প্রকাশ্য না, প্রকাশ্য। যেমন আপনি একটা কি মেয়েটার নাম জানি ইমি না কি যেন একটা মেয়ের নাম টকশোতে যে বলেছিল শেখ হাসিনাকে ডাকসুর, হ্যাঁ, সেও তো আপনার মানে কোন একটা সংগঠন থেকে নির্বাচন করছে। আমার বক্তব্য সে প্রকাশ্য হয়েছে, তার পরিচয় উন্মোচিত হয়েছে, অথবা ছাত্র সমাজ তার এই আচরণের কারণে তাকে প্রত্যাখ্যান করবে, হয়তো ভোট দেবে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট মেইন ইস্যু ইজ দ্যাট এই যে নিপীড়কদের সহযোগী যারা, নির্যাতনকারীদের সহযোগী যাদেরকে আমরা বলি, তো তাদেরকে তো আপনি বিচারের ব্যবস্থা করলেন না, তাদের অপকর্মের জন্য তো আপনি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনলেন না, তাই না? ছাত্ররা প্রত্যাখ্যান করলে দ্যাট ইজ এ ডিফারেন্ট, হয়তো ভোট দিল না, দেখলো চিহ্নিত লোকগুলোকে ভোট দিল না, কিন্তু এরা যে প্রকারান্তরে পুনর্বাসিত হয়ে গেল, একটা প্রক্রিয়ার মধ্যে স্বাভাবিক হাঁটা চলা, স্বাভাবিক ক্যাম্পাস অবস্থান করা, এইটাই হচ্ছে আমি মনে করি যে যতটুকু আমি বুঝেছি। আমি তো ছাত্র রাজনীতি বহু আগে ছেড়েছি, তো বর্তমান ছাত্র নেতাদের সাথে তো আর আমার সেইভাবে তো মানে প্রাত্যহিক সকাল বিকাল ওঠা বসা নেই। আমার ধারণা আমাদের ছাত্রকর্মীরা সম্ভবত এই কারণগুলোকেই মানে তারা মানে বিবেচনায় নিয়েছেন, এবং তারা এই কারণেই তার অনাগ্রহ না, তাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা আছে। কিন্তু আপনার কাছে যেটা বলছিলাম, কোন যুক্তিতে আসলে আপনারা চাচ্ছিলেন যে নির্বাচনের পর, জাতীয় নির্বাচনের পর ছাত্র সংসদ নির্বাচন হোক? এই যে বললাম, আমরা কি বলেছি যে বিচারও হতে হবে, নির্বাচনও হতে হবে, সংস্কারও হতে হবে। যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এইটা যেমন আমরা সমর্থন করিনি। কারণ বিচার একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। আপনি তো এটা একটা মানে মন পছন্দ বিচার করতে পারেন না, যে আপনার মনে হলো বলে দিতে মানে 3 ঘন্টার মধ্যে একটা মানে করে দাও, মানে বিচার করে দাও। এটা একটা ইটস এ প্রসেস, এবং অফকোর্স জুডিশিয়াল প্রসেসটাকে আপনাকে প্রতিটি বিষয়গুলোকে আপনার মেনটেন করতে হবে, তাই না? মানে সন্দেহাতীতভাবে, প্রশ্নাতীতভাবে করতে হবে। ন্যায় বিচারটা আপনি নিশ্চিত করতে চান। তো আমাদের যুক্তিটা ছিল সেটা হচ্ছে যে যদি একটা নির্বাচিত সরকার যদি থাকে, এখন যে ছাড়টা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে আমার ধারণা এই ভিসি সাহেব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষক থেকে যদি ভিসি হয়ে উঠতেন, তিনি যদি এই সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে যে নিগ্রহ নিপীড়নটা হয়েছে, এমনকি যেই মেয়েটি রক্তাক্ত, সেই মেয়েটি অবশ্যই ইলেকশনে দাঁড়াচ্ছে, দেখলাম মেয়েটার নামটা আমি রাইট নাও ভুলে গেলাম। আই এম ভেরি হ্যাপি সে যে দল থেকে দাঁড়াক না কেন, মানে শি হ্যাড এ ভেরি পাইওনিয়ার রোল, তাই না? তো এই বিষয় এই দৃশ্যাবলী কি বর্তমান ভিসি প্রত্যক্ষ করেছেন? না, তিনি তো আর আমার বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষক ছিলেন না, তিনি এগুলো দেখেননি, জানেননি। যদি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যদি ভিসি হতেন, তিনি যদি এই বিষয়গুলো যারা স্বাভাবিকভাবে প্রত্যক্ষ করার কথা, তাদের মধ্য থেকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ জায়গায় থাকতো, তাহলে এই বিষয়গুলো হয়তো মানে কগনিজেন্সে তারা নিতেন। তো আমাদের দল যেটা আমরা যে কারণে আমরা বলেছি যে জাতীয় নির্বাচন হওয়ার পরে অন্যান্য নির্বাচনগুলো হোক, তো আমরা যদি জাতীয় নির্বাচনের পর সত্যি যদি হতো, তাহলে কিন্তু আমরা এই নিপীড়কদের সহযোগী, যেমন পাকিস্তান আর্মি গোলাগুলি করেছে, মেরেছে, আগুন জ্বালিয়েছে, তার সহযোগী কারা ছিল? রাজাকার ছিল। দিস কাইন্ড অফ বয়েজ, এরা তো এক ধরনের রাজাকার, এরা তো নিপীড়কদেরই সহযোগী। এই নিপীড়কদের সহযোগীদেরকে বিচার না করে, চিহ্নিত না করে, প্রকারান্তে তাদেরকে রিহ্যাবিলেট করার একটা প্রসেসের মধ্যে, নির্বাচনে রিহ্যাবিলেট করার একটা অবারিত সুযোগ করে দেওয়া হলো। আমাদের দল এটা তো করতো না। আমরা যদি নির্বাচিত হতাম, আমরা নিঃসন্দেহে
ছাত্রদের এই যে মনোবেদনা, দুঃখ, তাদের যে অভিযোগ, যেই ক্ষোভগুলো দিলেছিল, এগুলো আমরা অ্যাড্রেস করতাম, ফাইন্ড আউট করতাম তাদেরকে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ডাক্তার জাহিদুর রহমান, রিপন ভাই কিছু বিষয় বলেছেন, আপনার কি এরকম মনে হয় যে এখন যে নির্বাচন হবে আর নির্বাচিত সরকারের পর যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকার, নির্বাচিত সরকারের পরে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে আলাদা প্রভাব যদি হতো আর কি, তাহলে আলাদা অন্যরকম প্রভাব থাকবে কিনা সরকারি দলীয় ছাত্র সংগঠনে, যেটি আমরা আগে দেখেছি, সেটি একটা। আরেকটা হচ্ছে ওনাকে যে প্রশ্নটি করেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে আপনারা ছাত্র সংসদ নির্বাচন চান নাই কেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে কিনা, আবারও আপনার প্রশ্ন এই জায়গা থেকে কি তারা চায়নি? আমার ধারণা আমি একটু আমার ধারণার কথা বলি। প্রথম কথাটা হচ্ছে ছাত্র দল খুব ভালো না করার সম্ভাবনা আছে সম্ভবত, আমি খুব জানি না। আমি ঢাকা ইউনিভার্সিটির কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা মনে করেন, এবং ছাত্রদল ভালো না করতে পারার একটা যুক্তিও আছে। গত 15 বছর ছাত্রদল কিন্তু লুকিয়ে চুরিয়ে রাজনীতি করার চেষ্টা করেনি, সে তার নাম নিয়ে সৎভাবে রাজনীতি করতে চেষ্টা করেছে। আমাদের মনে থাকার কথা, একবার ছাত্র দলের কমিটি হওয়ার পর ঢাকা ভার্সিটির তারা ভিসির সাথে দেখা করবেন, তাদেরকে ওখানেই পেটানো হয়েছে। সো ছাত্র দল আসলে ওই পুরো ক্যাম্পাসে তার কোনো কর্মসূচি রাখতে পারেনি এই এত দীর্ঘ সময়। সুতরাং ছাত্রদের সাথে স্টুডেন্টদের সেই যোগাযোগ এগুলো আসলে হয়ে ওঠে নাই, সেটা তো কারোরই হয়নি না। পার্থক্য আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুভমেন্টের সময় ছিল, তাদের হয়েছে। আর ওই যে কেউ অন্য ডিসগাইজে, অন্য নামে সাধারণ শিক্ষার্থী এটা সেটা পানির ফিল্টার দেয়া ইত্যাদি ইত্যাদি করে নানাভাবে তারা তাদের কর্মকাণ্ড কিন্তু চালু রাখতে পেরেছে। ইভেন ছাত্র লীগের মধ্যে প্রবেশ করে স্টুডেন্টদের সাথে যোগাযোগ বা তাদের ওই পরিচিতির জায়গাটা ছিল। কিন্তু গোপনে কি তার নিজে সে ছাত্র শিবির করে এই পরিচয় সেই গোপনে দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই, কিন্তু আপনি পরিচিত হয়ে গেলেন, তারপর আপনি হঠাৎ করে দেখলেন সক্ষতা করলেন, এই কালচারাল সংগঠন, ওই সামাজিক সংগঠন এগুলো করছেন, হঠাৎ করে এখন আপনি নিজকে অনেক শিবিরের প্যানেল দেখে অনেকে কিন্তু আমি দেখলাম ফেসবুকে অবাক হয়ে লিখছে যে এই শিবিরের প্যানেলে আমি তো জানতাম না, আমি তো বুঝি নাই, কিন্তু উনি পরিচিত। সো এইভাবে তারা পরিচিত হয়ে উঠেছেন। এখন যে কথাটা বলছিলাম, ছাত্রদল খারাপ করার যখন সম্ভাবনা আছে, আমি ধারণা করি এটা বিএনপি ভাবছে এই নির্বাচনে যদি ছাত্রদল বেশ খারাপ ফলাফল করে সেটার কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, তারা ভাবছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, আসলেই পড়বে না। কিন্তু কেউ কেউ ভেবে থাকতে পারে, তবে অ্যাটলিস্ট এটা একটা আলোচনার জায়গা তো হবেই। কারণ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা আছে, একটা বিশেষ শ্রেণী, তারা ছাত্রদলকে গ্রহণ করছে কি করছে না, একটা ছোট হলে একটা স্যাম্পলিং এর মতো হচ্ছে, সেটার এক ধরনের পরীক্ষা হবে। আর একটা ছাত্র রাজনীতি নিয়েও নেতিবাচক একটা ব্যাপক প্রচারণা ছিল, বিশেষ করে সর্বশেষ এই জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের ভূমিকার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও ছাত্র রাজনীতি নিয়ে অনীহা একটা বিষয় ছিল বা ঘৃণা টাইপের ছিল, যে ছাত্র রাজনীতি গত 15-17 বছর যেমন তারা দেখেছে যে নিপীড়ক টাইপের রাজনীতি, সেটার কি কোনো জবাব এবারের এই ছাত্রদের যে নির্বাচন এগুলোতে কিছু দেখা যাবে বা এটার কোনো প্রভাব দেখবেন? আমার সন্দেহ আছে যে এই যে মুভমেন্টের কথা বলা হয় এটা কতটুকু অথেন্টিক। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে রাখি, একটু আপনার প্রশ্নের সাথে অপ্রাসঙ্গিক হলো না, আমি বলছি যে ওদের খারাপ অভিজ্ঞতা আছে ছাত্র সংগঠন। আমি আসছি, তাহলে তো জাতীয় রাজনীতিতেও কেউ ভোট দেওয়ার কথা না। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে ফেলছে এবং সেটার মাসুল আমরা দিচ্ছি, হত্যা করেছে, এটা করেছে। দল নির্বাচনে তো দাঁড়াবে রাজনৈতিক দলগুলোই, আবার তাহলে কি তাকে ভোট দেবে না? মানে ছাত্র লীগ খারাপ করার কারণে যদি ছাত্র রাজনীতি খারাপ হয় বা ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধের আলাপও আছে, কুয়েটে হয়েছে না, নিষিদ্ধের আলাপও আছে, অনেক ক্যাম্পাসে এখন নিষিদ্ধ আছে। তো তাই যদি আমরা দেশের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ আওয়ামী লীগ খারাপ করেছে, তো রাজনৈতিক দল মাত্রই খারাপ, সবই নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। মানে এইরকম একটা করা হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, সাধারণ শিক্ষার্থীরা অপছন্দ, সাধারণ শিক্ষার্থী যে বর্গ, হ্যাঁ, এটা সাধারণ শিক্ষার্থী না। আমি মানতেই পারি না, এটুকু আমার কমন সেন্স। এই দেশে জন্মেছি, বড় হয়েছি, অবজার্ভ করছি এই দেশে সবকিছু, মানে আপনি রাজনীতি করবো না বলে ভীষণ অর্গানাইজড হয়ে কিছু সাধারণ শিক্ষার্থী কোট আন কোট নেমে যাচ্ছে, তারা ভায়োলেন্ট হয়ে উঠছে, গভীর রাতে তালা ভেঙে বেরিয়ে যায়। মানে খেয়াল করুন, আপনি যখন ছাত্রদল কমিটি দিল হলগুলোতে, গভীর রাতে প্রথম নারী ছাত্রীরা বেরিয়ে গেল তালা ভেঙে তাদের হল থেকে, তারপর অন্যান্যরা বের হলো, গিয়ে ভিসির ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে সাধারণ ছাত্রছাত্রীরা। ব্যাপারগুলো এরকম না, সেই জন্য আমি মনে করি যে আন্দোলন আমরা দেখছি ছাত্র রাজনীতি চাই না, এটা মূলত একটা অর্গানাইজড অর্কেস্ট্রেটেড আন্দোলন।
Right. সাধারণ স্টুডেন্ট যারা জেনুইন, সাধারণ বললে আবার এখন একটু এটা কোট আন কোট ছাড়া, জেনুইন যে সাধারণ স্টুডেন্ট তারা ভোট দেবে, যারা আসলে সাধারণ, যারা আসলে সাধারণ তারা ভোট দেবে, তাদের ওই বিদ্বেষ আছে বলে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে এই অংশটি শেষ করতে চাই, তারপর বিরতিতে যাব। আমরা গুপ্ত রাজনীতি বলি এবং সেখানে ছাত্র শিবিরকেই মূলত মিন করা হয়। ছাত্র দলের যে হল কমিটিগুলো হলো, সেই হল কমিটি থেকে অনেকেই ছাত্র লীগের পাওয়া গেছে, সেটা ছাত্র দলও স্বীকার করেছে। এবং চাঁদাবাজির যে অভিযোগগুলো, সেগুলোর ক্ষেত্রেও আপনারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার মাধ্যমে একরকম স্বীকারও করে নেওয়া যে হ্যাঁ এই লোকগুলো আমাদের, এবং বড় সংগঠন অনেক লোক থাকতে পারে। তো এই যে গুপ্ত বিষয়গুলো বলছি, গুপ্ত তো আপনাদের ছাত্র সংগঠনেও পাওয়া যাচ্ছে। ফাইন, এটা কিন্তু এই যে আপনি যেটা বললেন যে আমাদের ছাত্রনীতিবিদ সেটাকে আবার অ্যাকনোলজও করেছেন তারা, তো এটি তো ভালো। একটা হচ্ছে যে ডক্টর জাহিদ কিন্তু আপনার প্রশ্নটার উত্তর দিয়েছেন, সেটা কি যে আমাদের ছাত্র নেতৃত্ব যারা গত 15 বছর তো তারা ক্যাম্পাসে বিচরণই করতে পারেনি, ফলে কে যে ছাত্রলীগ আর কে যে গুপ্ত এটা তো আমাদের পক্ষে সত্যি ট্রেস করা কঠিন, তাই না? আমি যদি কখনই আপনার এই চ্যানেলে যদি আমি না এসে থাকতাম, তাহলে এটার এক্সিট কোনটা সেটা তো আমার জানার কথা না, তাই না? আপনার অনেক কিছু আমার জানার কথা না। আমি সরল বিশ্বাসে আপনি যদি বলেন যে এদিক দিয়ে যান, এদিক দিয়েই যেতে পারি। তো তেমনি আমরা যেহেতু আমরা একটা বড় সংগঠন, সেখানে ওই যে গুপ্ত যে কথাটি বললেন, যারা একসময় হয়তো অন্য সংগঠনে ছিলেন, এখন হয়তো মনে করেছেন গুপ্তরা তো আপনার সংগঠনেও থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। তারা তো আশ্রয় কোথাও না কোথাও নেবে, রিহ্যাবিলিট হওয়ার চেষ্টা তো তারা করবে। এক সেকেন্ড, বিএনপিতে কেউ এসে গুপ্ত হয়ে ঢুকেছে, আর আমরা আরেকজনের আলাপ করছি তারা গুপ্ত হয়ে অন্য জায়গায় গেছে। বিএনপি কিন্তু গুপ্ত হয়ে, ছাত্রদল কোথাও যেতে পারেনি, গুপ্ত হয়ে কোথাও যায়নি আর যায়নি। এবং আমাদের বলছি গুপ্ত হয়ে আপনাদের সংগঠনে আশ্রয় নিতে পারে। হ্যাঁ, নিতে পারে না। এখন একসময় কমিউনিস্ট পার্টিতে, সেটা তো একটা অন্য ব্যাপার। গুপ্ত বের করবেন কিভাবে আপনারা? একসময় কমিউনিস্ট পার্টিতে, অনেক আগে, একসময় কমিউনিস্ট যখন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি ছিল, তো তারা কি রাজনীতি করতো না? তারা তো রাজনীতি করতেন। তারা দেখা গেল যে একেবারেই এক্সট্রিম লেফট পার্টি করতেন, কিন্তু তারা অ্যাপারেন্টলি তারা ন্যাপ নামে রাজনীতি করতেন, ন্যাশনাল আওয়ামী পার্টি, তাই না? কিন্তু আসলে তিনি একেবারে কমিউনিস্ট পার্টির সদস্য, সিরিয়াস এক্সট্রিম পলিটিক্স করেন রাতে, কিন্তু পাবলিকলি তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি নামে পরিচিত, এরকম। তো সেটা তো একটা ইডিওলজিক্যাল ব্যাপার ছিল যে আমি চরম বামপন্থী রাজনীতি করি, আমি এটা প্রকাশ্যে করতে পারছি না, দ্যাট ইজ নিষিদ্ধ, সুতরাং আমাকে কম্পারেটিভলি একটু লেফট ডেমোক্রেটিক পার্টির সাথে যুক্ত থাকা। আর এই গুপ্ত যারা, যেমন সার্জিস আলম একসময় আপনার ছাত্রলীগ করতো, এটা তো আপনারা জানেন। ছাত্রলীগের মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রেল মন্ত্রী টন্ত্রী ছিল, তাদের সাথে ছবি ফেসবুকে দেখা যায়। ছাত্রলীগের অনেকেই বিদ্রোহী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসছে। আবার দেখা গেল শিবির করতো, অন্য দল করতো, তারা যে আপনার আবার ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছিল। তো আমাদের এখন যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, স্বাভাবিকভাবেই আপনার অন্যরা যারা সেইভাবে আইডেন্টিফাইড না, ওই যে গুপ্ত কথাটা আবারও বলতে চাই, তারা মনে করতে যে যেহেতু বিএনপি একটি বড় সংগঠন, তার ছাত্র তো বিশ্ববিদ্যালয় শেষ হয়নি, তো শেষ আরও 1-2 বছর থাকতে হবে, এখানে যদি একটু গুপ্ত অবস্থায় যদি পরিচয়টা লুকিয়ে যদি মোটামুটি সময়টা পার করে দেওয়া যায়, অথবা যদি প্রতিষ্ঠা পাওয়া যায়, মন্দটা কি? ওইভাবে কমিটিতেও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঢুকেও যাচ্ছে। তো ফলে এই ব্যাপারে আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমানের খুব স্ট্রং মেসেজ আছে টু পার্টি লিডার্স। তাদেরকে বলেছেন যে যারা এইভাবে চিহ্নিত পরিচিত তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, আর যদি কেউ ঢোকান, কারো স্বাক্ষরে যদি ঢোকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা হচ্ছে মূল দলের ব্যাপারে। কিন্তু ছাত্র সংগঠনের ক্ষেত্রে যেটা ডক্টর জাহিদের যে পর্যবেক্ষণ, একটু খুব উনি কারেক্টলি অ্যানালাইজ করেছেন, অ্যাসেসমেন্টটা করেছেন, সেটা হচ্ছে যে আমাদের ছেলেদের পক্ষে খুবই কঠিন। আমরা তো ঢুকতেই পারিনি, হলে থাকতে পারিনি আমাদের ছেলেরা, তাই না? লাইব্রেরিতে যেতে পারেনি, ক্লাসে যেতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। ফলে কার নাম শামসুল আলম, কার নাম ফজলুল করিম, এটা তো আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট। এখন যদি কেউ বলে যে ভালোবেসে, ভাই আমি তো মনে প্রাণে আপনাদের দলটাই করতাম, কিন্তু তখন করতে পারি নাই, এখন করতে চাই, সরল বিশ্বাস আমরা আমাদের ছেলে তাদের কাউকে নিতে পারে। কিন্তু ল্যাটার অন যখন এক্সপোজড হচ্ছে তার আইডেন্টিটি, কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি বের হয়, তখনই প্রশ্নগুলো আসে। যখনই প্রশ্ন আসছে তখনই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে হয়তো রিপন ভাইকে পাচ্ছি না। দর্শকের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম জাতীয় রাজনীতিতে ছাত্র সংসদ নির্বাচনের কী প্রভাব থাকবে সেটি নিয়ে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক তৎপরতা, ভোটের জন্য আর নানা রকম পরিকল্পনা করা, সেগুলো তারা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বেশ জমজমাট। এটি নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে। গুপ্ত রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ না থাকা, এই বিষয়গুলো নিয়ে একটা জাহিদুর রহমান, অনেক প্রশ্ন আছে, অনেক নেতিবাচক কিছু আছে। তারপরও এর মধ্যে মানে আপনার কি মনে হয় সুষ্ঠুভাবে শেষ হবে কিনা, যে ভোটের আগে ছাত্রদের ভোটগুলো? আমি মনে করি হবে এবং হওয়া উচিত হবে। মানে আমরা আশা করি এবং আমি বিশ্বাসও করি খুব মেজর ক্রাইসিস হবে না। এই বাকবিতণ্ডা, এই তর্ক বিতর্ক এগুলো চলবে, কোথাও কিছু সমস্যা থাকবে। আগে ছাত্র রাজনীতিতে আমরা যেরকম রক্ত দেখতাম, রক্ত ঝরা, অনেক, এটা আশঙ্কা আমি উড়িয়ে দেই না, কিন্তু আমরা আশা করি এরকম কিছু হবে না। কারণ হচ্ছে আমি বারবারই বলি এই কথাটা, সেটা হলো শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক মানসিকতায়, সংস্কৃতিতে ফিরে যেতে আমাদের আসলে সময় লাগবে। এটা সোজা না। আমরা এতদিন শক্তির ভাষায় কথা বলেছি। শেখ হাসিনা আমাদেরকে শক্তি প্রয়োগ করেছেন, আমরাও পাল্টা শক্তি প্রয়োগ করতে চেয়েছি। কারণ একজন ফ্যাসিস্টের, একজন স্বৈরাচারীর বিরুদ্ধে, একজন মাফিয়ার বিরুদ্ধে উনি শক্তি প্রয়োগ করেন। লাস্টে উনি একটা মাফিয়া রেজিম ছিলেন, আমাকে বল প্রয়োগ করে থামাতে চেয়েছেন, আমরাও পাল্টা বল প্রয়োগ করার চেষ্টা করেছি, তাই তো? এখন আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় আসব, আমাদের কিছু অভ্যাস কিন্তু রয়ে যাবে। সুতরাং আমি আশা করি এরকম কিছু হবে না, আগে যেরকম সংঘাত বা রক্তপাত হয়েছে, কিন্তু সেইটা উড়িয়ে দেই না আমি। সব কিছুর পরও এই প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে। আসলে এই যে আমরা যে তর্ক বিতর্ক দেখছি, বাক বিতরণ, ঝগড়া বা ইভেন কোনো রকম সংঘাতও যদি দেখি, এটা মোকাবেলা করে সামনে মোকাবেলা, এর কোনো অল্টারনেটিভ, এড়ানোর সুযোগ নেই, একদমই সুযোগ নেই। সেটা করে আমরা আশা করি আমরা ভালোর দিকে যাচ্ছি, একটা ভালো নির্বাচন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এটাকে বিদায় দিয়েছি ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন। আজকের আয়োজন এখানেই শেষ করব দর্শক। তার আগে বলতে চাই, আমরাও আশাবাদী যে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে ছাত্রদের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের সংঘাত, রক্তপাত, মারামারি, কাটাকাটি এগুলো ছাড়াই শেষ হবে এবং ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।